ঢাকা ব্যাংক বিজনেস মের অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মিস মাজজারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি নতুন সরকারের বাজেট এবং আর্থিক খাতের চ্যালেঞ্জ। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আমরা আমাদের মাঝে পেয়েছি মোহাম্মদ মাহবুব আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সাউথ ইস্ট ব্যাংক পিএলসি। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আসলে নতুন সরকারের পরে এবারই প্রথম বাজেট, এবং বাজেট নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে সবসময় একটা আগ্রহ থাকে। এবারের বাজেটকে আসলে কতটা বাস্তবসম্মত মনে হচ্ছে? সরকার তো অনেকগুলো প্রায়োরিটি রয়েছে এবং তাদের যে নির্বাচনী ইশতেহার, তো সেখানে অনেকগুলো কর্মসূচির কথা বলা আছে। ইতিমধ্যেই বেশ কিছু কর্মসূচি চলছে, যেমন ফ্যামিলি কার্ড আছে, কৃষক কার্ড আছে, এবং এর পাশাপাশি যে খাল খনন কর্মসূচি, তো সেগুলোর জন্য অর্থ লাগে। তো সব মিলিয়ে সরকারের কর্মসংস্থান তৈরি এবং এই বিভিন্ন রকমের যে ডেভেলপমেন্ট বাজেট, তো সেটা ইমপ্লিমেন্ট করতে গেলে আসলে এই বাজেট লাগবে। এর পাশাপাশি যে সরকারি কর্মচারীদের একাংশ, তো তাদের জন্য যে এই অতিরিক্ত বেতন ভাতা, তো সেটার জন্য এই অর্থ লাগছে। তো সব মিলিয়ে আসলে বাজেট যে আকার, তো সেটা নিয়ে আসলে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। এবং এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে এটা একটা এক্সপেনশনারি একটা প্রেশার তৈরি করবে এবং দেশের অর্থনীতির যে গতি নিয়ে আসা এবং একই সঙ্গে যে কর্মসংস্থান তৈরি করা, বিনিয়োগ নিয়ে আসা, তো এই প্রত্যেকটা জায়গাতে এটা কাজে লাগতে পারে। তো সুতরাং এই বাজেটের আকারকে বিবেচনা না নিয়ে আমি মনে করি যে এটার যে বাস্তবায়ন, তো সেই দিকে যদি আমরা একটু মনোযোগ দিই, তাহলে সেই ক্ষেত্রে অর্থনীতির জন্য এটা একটা ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে। সেই ক্ষেত্রে আসলে আর্থিক খাতের কি অবস্থা থাকবে? না, ওভারঅল যেটা হয়, আমি যেটা দেখে আসছি যে বাংলাদেশের সবসময় ডেফিসিট বাজেট হয়। তো ভাই যেটা বলতেছিলেন যে এবারও হয়তো বড় বাজেট হবে এবং সামনে অনেক খরচ হবে। অনেক দিন পরে গণতান্ত্রিক সরকার আসছে, স্বাভাবিকভাবেই ওরা গণতান্ত্রিক মনায় এবং পাবলিকের বেশি কল্যাণ করতে চাবে, সেখানে বাজেটের সাইজ বড় হওয়া স্বাভাবিক। কিন্তু সোর্স অফ ফান্ডটা কি? সোর্স অফ ফান্ড দেখা যাচ্ছে যে এক পর্যায়ে যা সমস্যা হয়, অর্থাৎ যা ঘাটতি পড়ে ব্যাংকে আসে, ব্যাংকে বন্ড দিয়ে, বিল দিয়ে টাকা নেওয়া হয়। তো এইখানে যদি ব্যাংক থেকে বেশি নিয়ে যায়, তাহলে প্রাইভেট সেক্টরে লোন দেওয়ার সুযোগটা কমে যাবে এবং স্বাভাবিকভাবেই বন্ডের রেটটাও বেড়ে যাবে। কারণ বেশি সরকার যদি চায়, স্বাভাবিকভাবেই তাকে বেশি রেট দিয়ে ব্যাংক থেকে নিতে হবে। তো এতে ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে। সরকার যদি ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট না হয়ে যদি অন্যান্য সেক্টর থেকে সোর্স অফ ফান্ড বাড়াইতে পারতো, যেমন ভ্যাটের অনেক প্রসার করে, ট্যাক্সের অনেক জায়গা যেখানে লুপহোল আছে সেগুলো বের করে, বা অন্যান্য কাস্টমস ডিউটির আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং যদি ট্যাকেল করে যদি সোর্স অফ ফান্ডটা বাড়াইতে পারে, তাহলে ব্যাংকের উপর চাপটা কমবে এবং সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টর ভালো ফান্ড পাবে এবং ইন্টারেস্ট রেটটা কম থাকবে। সেটিকে আসলে মানে করের যে আসলে এবছরের সীমা এবং করটাকে আরও বিস্তৃত করা, সেটি নিয়ে তো অলরেডি আয়কর বিভাগ বেশ দারুণভাবে কাজ করেছে এবং কোনো কোনো জায়গায় আসলে ব্যবসায়ীরা মনে করছে যে এবারের আয়কর তাদের উপরে একটা প্রেশার হয়ে যাবে। তো এটি আসলে আপনার মতামত কি একজন অর্থনীতি বিশ্লেষক হিসেবে, যে ব্যবসায়ীদের উপর কি করের বোঝা আরো বাড়ানো উচিত, নাকি আরেকটু কমিয়ে দিয়ে তাদেরকে রিল্যাক্স হতে অন্যান্য খাত থেকে কর বাড়ানো উচিত? অর্থনীতির এখন যে অবস্থা, তো তাতে মনে হচ্ছে যে আসলে বর্তমানের যে আয়করের কাঠামোগুলো আছে, বিভিন্ন রকমের স্ল্যাব আছে এবং একই সঙ্গে যে কর্পোরেট ট্যাক্স, এই জায়গাগুলো আসলে আমার মনে হয় যে একটু রেশনালাইজেশনের দরকার আছে। মানে এখন এই করের হারটা কিন্তু একটু বেশি সেই অর্থে, এবং একই সঙ্গে আমাদের দেশের বাস্তবতা হলো যে যারা আসলে কর দেন, নিয়মিত পরিশোধ করেন, তো তাদের উপরে আবার বারবার চাপটা তৈরি হয়। বিশেষ করে যে ব্যবসায়ীরা সৎ ব্যবসায়ী এবং সবসময় সরকারকে কর দিয়ে থাকে, তো তারাই এই অভিযোগটা করেন। আবার অনেকে কিন্তু ফাঁকি দেন, এটাও বাস্তবতা। আর একই সঙ্গে আমাদের যে সম্ভাবনা রয়েছে যে আমরা কিন্তু হরাইজন্টালি অনেক এক্সপান্ড করতে পারি, যে গ্রামে গঞ্জে অনেক এখন ব্যবসা হচ্ছে, তো সেখানে আমরা ইএফডিটা যদি বসাতে পারতাম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক কর আসতে পারতো। সুতরাং করের হার না বাড়িয়ে বরং আরেকটু যৌক্তিকীকরণ করে যদি কিছুটা কমানো যায়, কর্পোরেট ট্যাক্স এবং যে ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স, তো এই দুটো জায়গাতেই আসলে একটু কমানোর সুযোগ রয়েছে। এখন যে এটা 30%, ওটাকে কিন্তু 25% নিয়ে আসা যায়, তাহলে সেক্ষেত্রে দুটো বিষয় আছে। একটা হলো যে একটা ডিসপোজেবল ইনকাম, সেটা বেড়ে যাবে এবং এতে করে যে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সেটার উপরে কিন্তু চাপটা কমবে। আমরা কিন্তু আত্মীয় স্বজনদের, গরিব মানুষদের কিন্তু সহায়তা দিতে। কিন্তু আপনার কি মনে হয় না যে এই আয়করের সীমা বাড়ানোর জন্য আরও বেশি আসলে গবেষণার প্রয়োজন রয়েছে, এবং সেই ক্ষেত্রে এনবিআর আপনাদের মতো সংস্থাগুলোকে হায়ার করে এ ধরনের গবেষণা আরও
করা যায় কিভাবে এবং কিভাবে আয়ের সীমা বাড়িয়ে সরকারের আয়টা বাড়ানো যায় সেটার জন্য কাজ করতে পারে, এরকম কোনো পলিসি কি আপনারা চিন্তা করেছেন? এখনো পর্যন্ত বাংলাদেশে খুবই আনফরচুনেটলি 50 বছরের বেশি হয়ে গেছে বাংলাদেশের বয়স, এখনো আমরা কিন্তু অপটিমাল ট্যাক্স রেট কতটুকু হতে পারে সেটা কখনো কোনো গবেষণার মাধ্যমে করিনি। এটা অ্যাডক বেসিসে এনবিআর করে থাকে যে কোন প্রাইভেট সেক্টরকে তো হায়ার করতে পারে হ্যাঁ সেজন্য। এটা অবশ্যই করা যায় এবং গবেষণা সময়ের দাবি। হ্যাঁ এটা আমি মনে করি যে অবশ্যই এটা গবেষণা করে প্রত্যেকটা সেক্টরের জন্য আমাদের ট্যাক্স রেটটা ডিফাইন করতে হবে। মানে ফ্ল্যাট রেটে এখন আমরা কিন্তু এই ট্যাক্সগুলো নিচ্ছি, তো এই কারণে আমার মনে হয় কি যে এখানে একটা গবেষণা হওয়া উচিত এবং গবেষণা করে আসলে সর্বোচ্চ কতটুকু করের হার হতে পারে তো সেটা একটু নির্ধারণ করা উচিত। এবং যে ট্যাক্স দিচ্ছে তার উপরই বার্ডেনটা বেশি পড়ছে কিনা, বা অন্য যারা আসলে ট্যাক্স দিচ্ছে না তারা বাইরে থেকে যাচ্ছে কিনা, এরকম বিষয়গুলো তো অনেক জায়গায় অনেক লুফল থেকে যাচ্ছে। এটা যদি প্রাইভেট সেক্টর থেকে থার্ড পার্টিকে দেয়া হয়, যে 2 বা 3টা অর্গানাইজেশন যদি তারা গবেষণা করে এনবিআর এর কাছে রিপোর্ট সাবমিট করে, সেটি নিয়ে যদি আরও একটা কমিটি গঠন করা হয় আমাদের অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে, সেটিকে আপনি মনে করেন যে আগামীর কর যে পরিমাণ আমরা পাচ্ছি সেটি বাড়ানোর জন্য সহায়ক হবে কিনা? না অবশ্যই থার্ড পার্টিকে এখানে অবশ্যই নিয়ে আসা যায় এবং সারা পৃথিবীতে কিন্তু এই ধরনের নজির আছে। একদিকে হচ্ছে যে থার্ড পার্টি দিয়ে রিসার্চ করানো এবং একই সঙ্গে পাশাপাশি আমাদের যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু এই যে কে আসলে সম্ভাব্য করদাতা হতে পারে সেগুলো আইডেন্টিফাই করতে হবে, ব্যবসা বাণিজ্য হতে পারে বা ব্যক্তি, যেগুলো এখন এই মুহূর্তে এনবিআর করতে পারছে না। তো সুতরাং যে কোনো ধরনের হরিজন্টাল এক্সপানশনের জন্য আমি মনে করি যে ট্রান্সপারেন্সিটা খুব ইম্পর্টেন্ট এবং এখানে আসলে প্রাইভেট সেক্টর এক্সপার্ট তারা এসে আসলে কিন্তু এই গবেষণা করে সরকারকে বলে দিতে পারে। আর আমাদের ঢাকা ইউনিভার্সিটির ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে তো প্রতি বছর অনেক ইয়াং ছেলে মেয়ে বের হচ্ছে, তাদেরকেও তো আমরা পার্ট টাইম এই ধরনের গবেষণার কাজে সংযুক্ত করতে পারি। না এর মধ্যে এনবিআর যেটা করছে যে তারা কিন্তু এই যে অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কিছুটা হয়তো ইন্টার্ন হিসেবে বা এই ধরনের কিছু হেল্প তারা নিয়ে থাকে, কিন্তু সার্বিকভাবে এই স্টুডেন্ট একটা বিশাল জনগোষ্ঠী হতে পারে যারা কিন্তু একদম গ্রামে গঞ্জে গিয়ে তারা কিন্তু এই অ্যাসেসমেন্টের কাজটা করতে পারে। এইভাবে করে কর্মসংস্থানও তৈরি হয় এবং একই সঙ্গে কিন্তু সরকারের রাজস্ব আয় হয়, তো সেভাবে করে আসলে আমাদের কাজ করা উচিত। তার মানে আয়করের জায়গাটা কিন্তু আমাদের এখনো গোছানো না, এটা তো একটা স্ট্রাকচার জায়গা যদি না করি তাহলে কিন্তু প্রতি বছরই আমাদের একটা চাপ থেকে যাবে এবং সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করা কিন্তু দীর্ঘ সময়ে আমাদের একটা ডিফিকাল্ট পরিবেশ তৈরি করবে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আমরা আসলে একটি সরকার চলে যাবার পরপর 2টি বাজেট পেলাম যেটি অন্তর্বর্তী সরকারের আন্ডারে ছিল, এরপরে নতুন সরকার এবং জনগণের ভোটে আসলে এসে যে সরকার গঠন করেছে, এবছরের বাজেট নিয়ে আসলে জনগণের প্রত্যাশা অনেক। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন রইল যে এরকম একটি সময়ে যেখানে এত বেশি বিশৃঙ্খল পরিবেশ নিয়ে ব্যাংকিং খাত সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং 5টি ব্যাংক নিয়ে এখনও কিন্তু যারা এই ব্যাংকগুলোর আসলে ছোট ছোট আমানতকারী যারা আছে তারা এখনো পর্যন্ত টেনশনে রয়েছে, এই শৃঙ্খলা ফেরাতে আসলে আগামীর চ্যালেঞ্জ কি হবে? 5টা ব্যাংক তো আগে থেকে পারছিল না, সাথে আরো 2-3টা ব্যাংক আছে যারা পারতেছে না এখনো টাকা দিতে সেইভাবে চাহিদা অনুযায়ী ডিপোজিটরদের। তো 5টা ব্যাংক নিয়ে সরকার তো সম্মিলিত ইসলামী ব্যাংক করার পরে আমরা দেখলাম একটা পলিসি আসলো কীভাবে টাকাটা দেওয়া হবে, কিন্তু এখন শোনা যাচ্ছে যে সেইভাবে যেই পলিসিটা করা হলো সে অনুযায়ী টাকা পাচ্ছে না। তো এতে যেটা হচ্ছে সেটা হলো আসলে ক্ষুদ্র যারা ডিপোজিটর বা যে কোনো ডিপোজিটের ট্রাস্ট কমে যাচ্ছে ব্যাংকের উপরে, এটা একটা বিশাল একটা সমস্যা দাঁড়াচ্ছে ব্যাংকগুলোর জন্য। এই বছর টোটাল 100টি ব্যাংকের মধ্যে 17টা ব্যাংক মাত্র ডিভিডেন্ড দিতে পারছে, বাকিরা ডিভিডেন্ড দিতে পারে নাই। ডিভিডেন্ড যদি 2 বছর পরপর না দিতে পারে তাহলে এটা শেয়ার মার্কেটেও জেড ক্যাটাগরিতে পৌঁছে যায়, তখন বিনিয়োগকারীদের একটা আস্থা অনেক কমে যাচ্ছে। শেয়ার মার্কেট যেগুলো ফেস ভ্যালু ছিল 10 টাকা এগুলো 3-4 টাকায় 5 টাকায় চলে আসতেছে, হিউজ একটা ক্ষুদ্র বিনিয়োগকারীর এখানে সমস্যায় পড়তেছে। আপনার ব্যাংকগুলিতে ভাই যেটা বলতেছিলেন ট্যাক্সের একটা বিশাল একটা অংশ কিন্তু ব্যাংকগুলো দেয়। এই ব্যাংকগুলি এক একটা ব্যাংক অ্যাভারেজে 1000-1500 কোটি টাকা প্রফিট করে, সেখানে 37.5% হলো তারা ট্যাক্স দিচ্ছে। এই যে বাকি ব্যাংকগুলি ওরা তো প্রফিট করতে পারছে না, তাহলে ট্যাক্স কত কমে যাচ্ছে, এটা একটা সমস্যা এই বাজেটে হবে। এইবার যে নতুন যেসব ব্যাংক আছে যারা এইবার ডিভিডেন্ড দিতে পারছে তাদেরও দেখা যাচ্ছে কম্পারেটিভ প্রফিট গতবারের চেয়ে এবছর কম। এটা কারণ হলো নিম বলেন নিট ইন্টারেস্ট মার্জিন, অর্থাৎ এই আমি যত টাকা ডিপোজিটরদের দিচ্ছি লোন থেকে আমি সেই পরিমাণ ইন্টারেস্ট পাচ্ছি না, ইন্টারেস্ট যা দিচ্ছে তা পাচ্ছি কিন্তু আমি যেহেতু রিকভারি করতে পারছি না এটা আমি প্রফিট অ্যান্ড লস দেখাইতে পারি না। ফলশ্রুতিতে যেহেতু রিয়েলাইজ করতে পারতেছেন রিকভারি করতে পারছেন যে জিনিসটা আমার হলো অনেক ব্যাংকে হলো নেগেটিভ। তো এই বছর সামনের বছরে ডিভিডেন্ড দেওয়া আরও কঠিন হবে, এটার একটা বাজেটে এই সমস্যাটা হবে। আর আপনি যেটা বলতেছিলেন যে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকার যেটা করতেছে সেটা হলো
যে লার্জ জোনের গ্যাপটা সরকার আগের চেয়ে বাড়ায় দিছে। আগে ছিল যে 15% ইয়ে দিতে পারবে, ফান্ডেড দিতে পারবে, আর টোটাল হবে নন ফান্ডেড সব 25%। এখন বলছে ফান্ডেড নন ফান্ডেড 25%, অর্থাৎ ফান্ডেড হিসাবে 25% যেতে পারবে। আগে ছিল নন ফান্ডেড কনভার্সন ফ্যাক্টর ছিল ফান্ডেডের 0.5 আর এনএস 0.25 করেছে। এখানে যেটা হবে সেটা হলো লার্জ জোনগুলি সবসময় ব্যাংক চায় এবং বাংলাদেশ ব্যাংকও চায় যেন লার্জ জোনগুলি যেন না ডিসবার্সমেন্ট কম হয়, কিন্তু এইখানে একটা অ্যাডভান্টেজ লার্জ জোন ওরা পাবে। এটা সরকার হয়তো মনে করছে যে অনেক লার্জ জোন ইন্ডাস্ট্রি আছে যেগুলো ওয়ার্কিং ক্যাপিটালের জন্য ব্যবসা করতে পারতেছে না, তো ওদের মার্কেটে নিয়ে আসা, প্রোডাকশনে নিয়ে আসা, দেশের যে কর্মসংস্থান সেটা বাড়া। তো সেই হিসাবে সরকার অলরেডি আইডেন্টিফাই করছে 1200 ইন্ডাস্ট্রি, সেখানে ওয়ার্কিং ক্যাপিটাল দিবে। অর্ডিনারি ব্যাঙ্কগুলি বলতেছে যে আমাদের তো ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার মতো টাকা নাই, তো বাংলাদেশ ব্যাংক বলতেছে যে আমরা তোমাকে স্টিমুলাস দিব। আজকে দেখলাম পেপারে প্রায় 40,000 কোটি টাকা, এত বড় বাজেট কোথাও হয় নাই, কোনো স্টিমুলাস প্যাকেজ 40,000 কোটি আসা নাই সোফার। 40,000 কোটি টাকা স্টিমুলাস প্যাকেজ আসতেছে, যেটা বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্স করবে এই সব ক্লোজ ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য। উইদাউট কোলাটেরাল না, উইদাউট কোলাটেরাল, এটা ব্যাংক তার মতন করেই দিবে, ব্যাংক তার মতন যাচাই বাছাই করে দিবে। কিন্তু এটা একটা আগে যে সুযোগটা ছিল না, ব্যাংক যদি মনে করে যাচাই বাছাই করে তাহলে দিতে পারবে। এইটা একটা। আমরা আরেকটু শুনবো, আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর আবার ফিরছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। জি, তো যেটা বলতেছিলাম যে সরকার এই প্যাকেজটা নিয়ে আসতেছে, এটা অনেক দিন শোনা যাচ্ছিল যে এই ধরনের একটা প্যাকেজ আসবে। এটা ইন এ সেন্স খুব ভালো উদ্যোগও, কারণ এই যে 1200 ইন্ডাস্ট্রি, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি এগুলো বসে আছে, এগুলো কিন্তু প্রতিটা ব্যাংক হিউজ ইনভেস্ট করেছে, ওই লোকগুলো ইনভেস্ট করেছে। সামহাও বিভিন্ন কারণে সে প্রোডাকশন থেকে ক্লোজ হয়ে গেছে। আসলে আমরা অ্যাজ এ কান্ট্রি বিভিন্ন কারণে আমরা তো ইনপুট বেসড কান্ট্রি, সারা ওয়ার্ল্ডে যা ঘটে তাই আমাদের একটা সমস্যায় ফেলে। আপনি যখন কোভিড হলো আমাদের সমস্যা হলো, আমাদের যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হলো আমাদের সমস্যা হলো, এখন ইসরায়েল ইরান আমেরিকা যুদ্ধ, সমস্ত প্রভাব সারা ওয়ার্ল্ডে পড়তেছে, আমাদের এখানে বেশি পড়তেছে, কারণ আমরা পুরাটাই ইম্পোর্ট করি। আর আপনারা তো জানেন যে তেল এমন একটা জিনিস যার সামান্য প্রভাব সব কিছুর মধ্যে পড়ে, ইভেন লবণে পর্যন্ত পড়বে। তো ওইসব চিন্তা করলে আসলে এই ইন্ডাস্ট্রিগুলির সমস্যায় পড়েছে, সরকার একটু বের করে আসার চেষ্টা করতেছে। আমরা আশা করি যে ব্যাংক যদি যাচাই বাছাই করে এই লোনগুলো দিতে পারে, কোলাটেরাল নিয়ে ফার্দার যাচাই বাছাই করে অ্যানালাইসিস করে যদি দিতে পারে, তাহলে দেশের ভালো উপকার হবে। আবার ব্যাংকগুলিও এই লোনগুলি কিন্তু সবই স্টাক আপ হয়ে আছে, এগুলো কিন্তু একটা রেগুলার পর্যায়ে চলে আসতে পারে। যেটি উনি বলছিলেন যে অনেক ঋণের ব্যারিয়ার বাড়ানো হচ্ছে এবং সেখানে বিভিন্ন প্যাকেজের কথা বলছিল এবং এবারে সর্বোচ্চ পরিমাণ ঋণ দেওয়ার কথা বলা হচ্ছিল। কিন্তু অতীত অভিজ্ঞতা তো অনেক তিক্ত, এই ঋণ দেওয়ার পরে আর ঋণ তোলা যায় না, এবং যতই যাচাই বাছাই করে দেয়া হোক না কেন, একটা পর্যায়ে গিয়ে তার মধ্যে ফাইলগুলো এমনভাবে ঢুকে যায় যেগুলো আসলে পরবর্তীতে ব্যাংকের কর্মকর্তাদের উপরে একটা বড় ধরনের প্রেশার তৈরি করে। তো এইবার আসলে আমরা যেটি দেখছি যে গভর্নমেন্ট যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছে, সেই গভর্নমেন্ট ইনিশিয়েটিভের মধ্যে একটা বড় ধরনের ইনিশিয়েটিভ হচ্ছে খেলাপি ঋণ কমিয়ে আনা এবং তাদেরকে এই ধরনের প্যাকেজের সিস্টেমে নিয়ে আসা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এবছরও ভালো ডিভিডেন্ড দেওয়া যায় নাই, আগামী বছর উনি বলছে ডিভিডেন্ড দেওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ। কিন্তু এই এত কিছুর পরও কি শৃঙ্খলা ফিরবে, আর সমাধানটা কিভাবে হবে, মানে চ্যালেঞ্জ মোকাবেলাটা কিভাবে করবে? না, শৃঙ্খলা ফিরবে কি না এ নিয়ে কিন্তু IMF ইতিমধ্যেই তারা ডাউট দিয়েছে এবং তারা বলেছে যে অন্তত আরও 2 বছর সময় লাগতে পারে যে এই স্বাভাবিক একটা সুশৃঙ্খল একটা ব্যাংকিং খাত তৈরি করার ক্ষেত্রে। তো এখন আমরা যে নতুন নতুন চ্যালেঞ্জগুলো দেখছি যে 40,000 কোটি টাকা ম্যানেজ করাটা যে কী ডিফিকাল্ট হবে, বাস্তবতা হচ্ছে এরকম যে যত যাই করি না কেন এই ব্যাংকগুলো কিন্তু অনেক সময় ফোনের জন্য অপেক্ষা করেন যে মানে উচ্চ পর্যায় থেকে ফোন আসছে কিনা, এই টাকার উপরে কিন্তু ইতিমধ্যে হয়তো কারো নজর চলে গেছে। তো সুতরাং সরি আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে, যেটা হচ্ছে যে ব্যাংকের উপরে তো প্রেশারটা সামনে আরো বাড়বে, কারণ এই দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং ওনাদেরকে বলছে যে আপনারা কোলাটেরাল ছাড়া টাকা দিয়ে দেন, যদি কোনো সমস্যা হয় তাহলে বাংলাদেশ ব্যাংক সেটি দেখবে। সেটি যদি হয় তো ইন কেস পরবর্তীতে যদি এই ফাইলগুলোতে কোনো প্রবলেম হয় কিভাবে আসলে রিকভারি হবে, বা আবারও যদি টাকার কোনো সমস্যা হয় সেটি সমাধান কি? না, এটা খুবই স্বাভাবিক। এই 40,000 কোটি টাকা থেকে অনেক বড় ফান্ড, হ্যাঁ অনেক টাকাই হয়তো আমাদের আসলে আর ধরেন রিকভার করা যাবে না, এটা ধরে নিতে হবে। তার কারণ যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, রুগ্ন কারখানা আছে অনেকগুলো,
তো এখন এগুলাতে টাকা দিলে আবার যে সেটা আবার রোল করতে থাকবে এবং সেটা আসলে প্রোডাক্টিভ হবে কিনা, সেখান থেকে এক্সপোর্টটা হবে কিনা, বা দেশের যে ম্যানুফ্যাকচারিং সেখানে আসলে কন্ট্রিবিউট করতে পারবে কিনা, এগুলো তো আনসার্টেন। তো ব্যবসা মানে একটা অনিশ্চিত বিষয়, এখানে ঝুঁকি আছে। সুতরাং এই জায়গাতে আমাদের ধরে নিতে হবে যে অনেক টাকায় হয়তো আবার হয়তো খেলাপি হয়ে যাবে। তো সুতরাং খেলাপির একটা চক্র কিন্তু হবে। বাট আমরা কিন্তু শুরু থেকে বলছিলাম যে একবার ভালো যেগুলো আছে, এগুলো প্রোডাক্টিভ, কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গেছে, বা যখন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল, ভাঙচুর হয়েছে, তখন বন্ধ হয়েছে। তো ওইগুলোকে প্রায়োরিটি ধরে যেগুলো এক্সপোর্ট করতে পারবে, কর্মসংস্থান তৈরি হবে, তো সেগুলোকেই যেন আসলে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংক যেহেতু নিজেই এই দায়িত্বটি নিয়েছে, সেক্ষেত্রে কি বাংলাদেশ ব্যাংক থেকে একটি মনিটরিং সেল সব ব্যাংকের সিনিয়রদেরকে নিয়ে কি করা যায়, যেটা আসলে এই ফান্ডগুলো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা স্পষ্ট মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হবে এবং সেখানে তারা টাইম টু টাইম আরও বেশি ফলো আপ করবে, সেটি হয়তো অনেকাংশে কমিয়ে আনতে পারে। হ্যাঁ, না, এখানে একটা হাই লেভেল স্টিয়ারিং কমিটি অবশ্যই প্রয়োজন, এবং তাদের কাজ হবে কনস্ট্যান্টলি মনিটরিং করা এবং রিয়েল টাইম মনিটরিং। এবং সেইখানে সফটওয়্যার বেস যদি এই জিনিসটা হয়, এবং একই সঙ্গে যদি আমরা একদম অন সাইটে গিয়ে দেখে, মানে শুধুমাত্র ফাইল এলে তারপরে দেখে বুঝলাম এরকম নয়, ব্যালেন্স শিট ধরে আসলে এটা হবে না। আমার একদম রিয়েল ওইখানে যে একেবারে পজিশনে গিয়ে থেকে দেখে তারপরে এটার ভায়াবিলিটিটা কেমন, তো সেগুলো বুঝে তারপরে হচ্ছে আমাদেরকে এখানে লোন দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং এমন সমস্ত ফ্যাক্টরিকে লোন দিতে হবে বা এই যে এই ফাইন্যান্সিং স্কিমের আন্ডারে, তো যারা আসলেই প্রোডাকশনে আসতে পারবে এবং তারা কর্মসংস্থান তৈরি করবে এবং সেটা ভাইবল হবে। তো এই জায়গাগুলো যদি আমরা করতে পারি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে একটা ভালো রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে, এবং একই সঙ্গে যে একটা বড় রকমের যে খেলাপি ঋণের চাপ, সেটা আমরা আস্তে আস্তে কমাতে পারবো। এই বাজেটে আসলে যেটি সামনে আমাদের দেখছি যে বড় বড় বেশ কিছু মেগা প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে, এবং অতীতেও এই মেগা প্রজেক্টগুলো আমাদের একটা বাজেটে বড় বরাদ্দ ছিল, এবং পরবর্তীতে সেটি অনেক সময় আমরা দেখেছি যে আমাদের অর্থের কিছুটা সংকট তৈরি হয় এবং ব্যাংক থেকে সেই অর্থ উত্তোলনের একটা বিষয় থেকে থাকে। তো এবারও তো সেই ব্যাংক থেকে অর্থ উত্তোলনের বিষয় থাকবে। তো লিকুইডিটি ক্রাইসিসের এই মুহূর্তে আসলে যদি ব্যাংক বেসরকারি ব্যাংকগুলো থেকে সে ধরনের ঋণ নিয়ে থাকে, তাহলে আসলে সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করা কি সহজ হবে? আমি আপনাকে একটু বলি, এই আগের সরকার যখন চলে গেলেন তখন অনেকগুলো প্রজেক্ট হাতে ছিল। এই সরকার, আগের সরকারটা এমন সময় গেলেন যে ওরা বুঝতেও পারে না এ চলে যাবে, বিভিন্ন প্রজেক্ট হাফ ডান শুরু হয়েছে, প্রায় শেষের দিকে এই পর্যায়ে আছে। তো নতুন যে তত্ত্বাবধায়ক সরকার আসলো, ওনারা এসে অনেক কিছু দেখলেন যে প্রজেক্টে ঠিকমতো হলো কি না, অ্যানালাইসিস ঠিকমতো হয়েছিল কি না, যেটুকু হয়েছে বিল ঠিকমতো সেইভাবে গেছে কিনা, বেশি চলে গেছে, পিডি কি করেছে, প্রজেক্ট ডিরেক্টর কি করেছে, এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো ব্যাংকে আপনি দেখবেন এই যে লোন যে ক্লাসিফিকেশন অনেক বেড়ে গেছে, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় বেশি হাইলাইটেড আসছে, বেশি বাড়ছে। এটা একটা অন্যতম কারণ হলো ওই প্রজেক্টটি কিন্তু ব্যাংকগুলো ফাইন্যান্স করেছিল, 30%, 50%, 60% প্রজেক্টের যে কস্টটা তার ফাইন্যান্স করেছে, ওইখানে ফান্ডগুলি আটকে গেছে। তো আমার রিকোয়েস্ট হবে যে যদি ভালো আপনাদের মাধ্যমে সরকারকে বলা যে যদি ভালো ভায়াবল প্রজেক্ট হয়, যেমন সরকার তো বন্ধ কারখানা চালু করতেছে, ওই ধরনের প্রজেক্ট যদি মোটামুটি ভায়াবিলিটি থাকে, এগুলো যেন চালু রাখা যায়। হ্যাঁ, নতুন প্রজেক্ট তো নিতেই হবে, সেই প্রজেক্টের সোর্স অফ ফান্ড যেটা আপনি বলছেন, সে শুধু এটা যদি প্রাইভেট পাবলিক পার্টনারশিপে করা যায় তাহলে সবচেয়ে ভালো। প্রাইভেট পাবলিক, সরকারও থাকবে, প্রাইভেট লোক আসবে, এসে দুজন মিলে জয়েন্ট ভেঞ্চারে একটা প্রজেক্টটা করবে, তাইলে দেশের উপরে চাপটা কম পড়বে। সেক্ষেত্রে তো আসলে বড় ধরনের যে ফান্ডগুলো আনার ক্ষেত্রেও তো অনেক বেশি মনিটরিং এবং যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে, এবং সেটি কোন মাধ্যমে বা কিভাবে ফান্ডিং করা হচ্ছে সেটিরও তো প্রয়োজন রয়েছে। না, এক্ষেত্রে মানে বিদেশি যে অর্থায়নের প্রকল্পগুলো হয়, তো সেগুলো আমরা কিন্তু প্রি ফিজিবিলিটি স্টাডি, ফিজিবিলিটি স্টাডিগুলো করে ইকোনমিক রেট অফ রিটার্নটা দেখে তারপরে হচ্ছে আমরা তখন তাদেরকে অ্যাপিল করি, এবং তারা নিজেরাও হয়তো অনেক সময় তারা এগিয়ে আসে। যেমন এবার একটা সুপার করিডোর হচ্ছে টেকনাফ থেকে তুলে পর্যন্ত, এবং সেখানে প্রায় $80 বিলিয়ন মতো লাগবে। তো এডিবি কিছুটা ফাইন্যান্স করবে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, অন্যান্য যে সমস্ত মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন তারা আছে, তো সেখানে একটা বড় অর্থের প্রয়োজন। এবং এর পাশাপাশি ছোটো মাঝারি অনেক প্রকল্প আছে যেগুলো আসলে বিদেশি অর্থায়নে হয়। তো বিদেশি অর্থায়নে যেগুলো হয় সেগুলো নিয়ে ঝুঁকি কম থাকে, তার কারণ তারা অনেক দেখে শুনে বুঝে তারপরে প্রকল্পগুলো দেয়। কিন্তু এর মধ্যে একটা প্রকল্প কিন্তু এসছে যেটা আসলে যে ব্যারেজ যেটা আর কি, হ্যাঁ, তো 35,000 কোটি টাকার মতো লাগবে। আবার দ্বিতীয় পদ্মা সেতু, এগুলো তো বড় বড় প্রকল্প, মেগা প্রকল্প। তো সেগুলো অর্থায়নে কিন্তু অনেক রকম ঝুঁকি থাকে, তার কারণ যদি এই অর্থগুলো ঠিক মতো বিদেশ থেকে ওরকম না আসে, তাহলে সেক্ষেত্রে দেশি যে ব্যাংকের উপরে কিন্তু অনেক চাপ তৈরি হয়। এবং ইতিমধ্যে যে আলোচনাটা এলো ভাই যেটা বললেন, তো সেটা হলো যে অনেক প্রকল্প আছে যেগুলো আমরা ইতিমধ্যে নিয়েছি, সেগুলো আমরা সময় মতো শেষ করতে পারছি না। তো তখন কিন্তু দেখা যায় কি যে আসলে সরকারের ঋণটা বাড়তে থাকে। এই মুহূর্তে প্রায় 23 লক্ষ কোটি টাকার মতো সরকারের ঋণ, তো এবং বিদেশি ঋণ প্রায় 1
15 বিলিয়ন ডলারের মতো। তো এগুলো তো অনেক চাপ তৈরি করছে সরকারের উপরে। তো সব মিলে আমার কাছে মনে হয় কি যে হ্যাঁ, নতুন সরকারের অনেক প্রতিশ্রুতি আছে, তারা নতুনভাবে আসলে অর্থনীতিকে দেখছে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন ইকোনমি করতে চায়, তো তার জন্য তো প্রকল্প লাগবে, কিন্তু ভালো প্রকল্প যেগুলো তো অপচয় হয় না বা সেটা হচ্ছে দুর্নীতি অনিয়মের সুযোগ যাতে না থাকে, তো সেইভাবে করে আসলে আমাদের অর্থনীতিটা দরকার। আমরা অনুষ্ঠান শেষ করব, সবশেষে একটু জানতে চাই যে শৃঙ্খলা এবং কর্পোরেট গভর্নেন্স নিয়ে আগামীর ব্যাংকগুলোর পথ চলা এবং আর্থিক খাতে সুশৃঙ্খলা ফেরাতে সরকারের প্রতি আপনাদের কি চাওয়া থাকবে? একজন মানে ব্যাংকের অফিসার হিসেবে আপনার কি চাওয়া থাকবে? আমার চাওয়া থাকবে, হ্যাঁ, সরকার পলিসি দিচ্ছে বাংলাদেশের মাধ্যমে, আমরা পলিসিটা ফলো করব। আমরা চাই একটা লোনের বিভিন্ন প্রসেস আছে, সেই প্রসেসটা ফলো করে দিতে। যেমন ব্রাঞ্চে একটা ক্রেডিট কমিটি থাকে, তারা অ্যানালাইসিস করে যদি ফিজিবল মনে করে হেড অফিসে পাঠায়। হেড অফিসে পাঠানোর পর হেড অফিসের একটা ক্রেডিট কমিটি আছে, তারা অ্যানালাইসিস করে বিভিন্ন ওয়েতে অ্যানালাইসিস করে। সিআইবি দেখে, তার ব্যালেন্স শিট দেখে, তার রেটিং দেখে, তার সিকিউরিটি দেখে, তার ব্যাকগ্রাউন্ড দেখে, তার প্রজেক্টের ফিজিবিলিটি স্টাডি করে, ক্যাশ ফ্লো দেখে, এসব দেখে ব্যাংক ওরা যেটা মনে করে সেটা রিকমেন্ড করে হলো বোর্ডের যাচাই বাছাই করে পাস করার পরে এটা টাইম টু টাইম প্রতিটা বোর্ডের মেমো যাচ্ছে হলো বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকটা অফসাইট সুপারভিশন ডিভিশন আছে, তারা এগুলো যাচাই বাছাই করে দেখে। তো এইভাবে যদি আমরা করতে পারি, আমার ধারণা আমরা সরকার যে উদ্দেশ্যে করছে সেই উদ্দেশ্যে যে আমরা যেটা ভয় পাচ্ছি যে আবার টাকাগুলি ফেরত না আসে কিনা, আমরা যদি ওইভাবে দিতে পারি টাকাগুলি ফেরত আসবে। এবং আশা করি যেহেতু পলিসিটা আসছে, এই ইন্ডাস্ট্রি যদি 1200 ইন্ডাস্ট্রি চালু করা যায়, যদি ধরি 1200 না হোক, যদি 600 চালু করা যায় এবং টাকাগুলি ফেরত আসে, তাহলে দেশের জন্য বিশাল একটা জিনিস হবে। আমরাও আশা করছি নতুন সরকারের এবারের বাজেট হবে জনমুখী বাজেট এবং বাস্তববাদী বাজেট, যেটি আসলে বাস্তবায়ন করতে সরকার সকল মহলকে নিয়ে একত্রিত হয়ে কাজ করবে, যেখানে মনিটরিং সিস্টেম থাকবে অনেক স্ট্রং এবং অতীতে আসলে যে প্রবলেমগুলো ছিল সেগুলো কাটিয়ে নতুনভাবে আসলে আগামীর বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।